এয়ারটেল ইস্যুতে টেলিকমে টানাপোড়েন, রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্তভঙ্গের অভিযোগ। বিটিআরসিতে গ্রামীণফোন বাংলালিংকের নালিশ, আইন মেনে সেবা দেওয়ার দাবি রবির। নিষিদ্ধ পপি, সিগারেট ও ঘন চিনি জব্দের পর নিরাপত্তা ঝুঁকি, হামলার শিকার কর্মকর্তা। চট্টগ্রাম কাস্টমস হাউসে পুলিশের 3 স্তরের নিরাপত্তা বলয়। জয়পুরহাটে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, চাহিদা থাকায় মিলছে ভালো দাম, যাচ্ছে বিভিন্ন জেলায়। ভেজাল ঠেকাতে তৎপর কৃষি বিপণন অধিদপ্তর। রাজশাহী অঞ্চলে উজাড় হচ্ছে আমবাগান, উৎপাদন ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কারণ। বাগানীদের উৎসাহিত করতে সংরক্ষণাগার গড়ে তোলার তাগিদ। এবং ব্রিটেনের প্রযুক্তি খাতে $42 বিলিয়ন বিনিয়োগ চুক্তি বাতিল করল ওয়াশিংটন। কম্বাসশন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব ইউরোপীয় কমিশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। একীভূতকরণের শর্ত ভেঙে আলাদাভাবে এয়ারটেল পরিচালনা করছে রবি। বিটিআরসিকে দেয়া চিঠিতে এমন অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। পৃথকভাবে এয়ারটেলের সেবা কিংবা প্রচারণা বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে, অন্যথায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গ্রামীণফোন। তবে রবির দাবি, আইন মেনে সাব ব্র্যান্ড হিসেবে গ্রাহক সেবা দিচ্ছে এয়ারটেল। আইনি কোনো ব্যত্যয় খুঁজে পায়নি বিটিআরসিও। শুভ খানের রিপোর্ট। 2016 সালের 26 অক্টোবর রবি ও এয়ারটেলকে একীভূতকরণের অনুমোদন দেয় টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রজ্ঞাপনের 20 নম্বর শর্তে এয়ারটেলের সব পণ্য ও সেবার বিপণন এবং বিজ্ঞাপন রবি আজিয়াটা লিমিটেড নামে করার বাধ্যবাধকতা দেয়া হয়। তবে 9 বছর পেরিয়ে গেলেও রবি এখনও এয়ারটেলের সেবাগুলোকে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা ও প্রচার করছে, এমনটাই অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। বিটিআরসিকে দেয়া চিঠিতে প্রতিষ্ঠান দুটি বলছে, রবির নাম উল্লেখ ছাড়াই শুধু এয়ারটেল ব্র্যান্ড নামে একচেটিয়া সিম বিক্রি করা হচ্ছে। আলাদা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে স্বাধীনভাবে ডাটা প্যাক, রিচার্জ অফার ও রোমিং সহ বিভিন্ন গ্রাহক সেবা দিচ্ছে, যা একীভূতকরণের শর্ত লঙ্ঘন। রবি আর এয়ারটেল কিন্তু একটাই নেটওয়ার্ক, কিন্তু দুই রকমের কমপ্লিটলি আলাদা প্রাইসিং, আলাদা প্রোডাক্ট। রেগুলেটরের কথা বলেছে, এটা কি রাইট কিনা? পারমিশন ছিল 2 বছরের অনেক বেশি হলেও তারা করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি উই হ্যাভ রেজড ইট। যদি নিয়ন্ত্রক সংস্থা জিনিসটা যদি তারা ডিলে করেন, দেয়ার আর এনাফ গ্রাউন্ডস টু গো টু দ্য কোর্টস অলসো। জবাবে রবি বলছে, সাব ব্র্যান্ডিংয়ে নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন হয় না। স্কিউটোর মাধ্যমে গ্রামীণফোন সহ বিশ্বের অনেক অপারেটর একই রীতি অনুসরণ করছে। মার্জার শর্তে যেটা বলা আছে আমরা মেনে চলছি, ওনারা মিস ইন্টারপ্রেট করছেন জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। এদিকে অভিযোগের প্রেক্ষিতে তথ্য যাচাই বাছাই করে রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি বিটিআরসি। এর আগেও আরও 2-3 বার এরকম ব্যাপার হয়েছিল এবং প্রতিবারই আমার যতদূর মনে পড়ে আইনগতভাবে দেখা হয়েছে যে এখানে আইন ব্যত্যয় করে কোনো কিছু হচ্ছে না। বর্তমানে 5,75,00,000 গ্রাহককে মোবাইলে ভয়েস ও ইন্টারনেট সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। তানভীর মোহাম্মদ, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে যেটি উল্লেখ করা হয়েছে, যারা আসলে রবি এবং এয়ারটেল মার্জারের শর্ত ভঙ্গ করেছে, এই ব্যাপারে গ্রামীণফোন ও বাংলালিংক অভিযোগ দায়ের করেছে বিটিআরসিতে। এবং এই ব্যাপারে আপনারা কি বলবেন? বিস্তারিত আপনাদের কাছে কি আছে, বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। যখন একটা বড় মার্জার কোনো একটা মার্কেটে আসে, সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং আমাদের জানা মতে যখন রবি এবং এয়ারটেলের মার্জারটা অ্যাপ্রুভ হয়, এটার সাথে সাথে বেশ কিছু ক্লিয়ার গাইডলাইন এবং ডিরেক্টিভস দেওয়া ছিল এবং আমরা যতদূর জানি যে সেখানে খুব ক্লিয়ারলি বলা ছিল যে এই এয়ারটেল ব্র্যান্ডটা রবি কতদিন ইউজ করতে পারবে আফটার দ্য মার্জার ইজ অ্যাপ্রুভড অ্যান্ড এক্সিকিউটেড। তা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যেটুকু জানি যে এটা অনেক আগেই এই নিয়ম অনুযায়ী
কথা ছিল, বাট আমরা দেখছি যে তারা খুবই স্ট্রংলি এই ব্র্যান্ডটা এখনো চালিয়ে যাচ্ছেন। তো সেই ব্যাপারেই আমরা আমাদের অভিযোগ আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের কাছে জানিয়েছি, যে আমরা যেটা বিশ্বাস করি যে এক্ষেত্রে যে অ্যাপ্রুভ যে গাইডলাইন ছিল তার একটা বড় ডেভিয়েশন হচ্ছে, এবং সেই ব্যাপারেই আমরা আমাদের কনসার্নটা জানিয়েছি। আচ্ছা, ব্যাপারটি আপনার কাছ থেকে একটু পরিষ্কার হলো, কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকে যায়, নতুন করে গণমাধ্যম কর্মীরা কিংবা নানা পক্ষ থেকে ওঠানো হচ্ছে যে রবি যেরকম ভাবে এয়ারটেলের কথা আপনারা বলছেন, গ্রামীণ ফোন যেরকম স্কিটও কিন্তু চালায় আলাদা একই রকম ভাবে আপনাদের, এবং বাংলালিংককে আমরা দেখছি রাইজ নামে নতুন একটি সেকশন তারা খুলেছেন। এই ব্যাপারে তাহলে কি কিছুটা গোলমেলে হয়ে গেল কিনা, আপনাদের কাছে কি মনে হয়? ব্যাপারটা ঠিক সেরকম না, আমি যদি আরেকটু ব্যাখ্যা করি। দেখেন, যখন মার্চের আগে কি ছিল, দুটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল, একটা ছিল যে রবি, যেটা হচ্ছে আজিয়াটার একটা ব্র্যান্ড, এবং এয়ারটেল তারা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং দুইটা ব্র্যান্ডের মধ্যে একটা মার্জার হচ্ছিল, এবং মার্জ হয়ে যাওয়ার পর তার কিন্তু একটা সিঙ্গেল এন্টিটি, এবং সেই এন্টিটি এই দুটো ব্র্যান্ড সবসময় একটা সময় দেওয়া হয়, সেই সময়ের পরে তারা কন্টিনিউ করতে পারেন না। আপনি যে এক্সাম্পলগুলো দিলেন যে গ্রামীণ ফোন তাহলে স্কিটো কিভাবে করছে, স্কিটো কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড, আমরা অন্য কারোর সাথে মার্জারের মাধ্যমে কিন্তু এই ব্র্যান্ডটা তৈরি করিনি, আমরা নিজেরাই ব্র্যান্ডটা লঞ্চ করেছি, এবং বাংলালিংকও একইভাবে তাদের যে ব্র্যান্ড তারা সেটা লঞ্চ করেছে এবং সেটা নিয়ে কাজ করছে। যদি এয়ারটেল এইভাবেই রবির কোনো একটা নিজস্ব ব্র্যান্ড হতো তাহলে কিন্তু এটা এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন আসার কোনো সুযোগ ছিল না। সুতরাং আমি আশা করি যে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে আমরা কথা বলছি যে মার্জারের আগে দুইটা এস্টাবলিশ ব্র্যান্ড ছিল, এবং যখন এই দুইটা ব্র্যান্ড একীভূত হয়ে যায় সেই ক্ষেত্রে যে গাইডলাইন থাকে সেই গাইডলাইনটা অনুসরণ করা উচিত। পরবর্তীতে তারা যদি তাদের নিজস্ব কোনো ব্র্যান্ড লঞ্চ করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকমই আপত্তি থাকবে না, এবং যেভাবে আমরা কাজ করছি আমাদের স্কিটো নিয়ে, এবং বাংলালিংক কাজ করছে তাদের রাইজ ব্র্যান্ডটা নিয়ে। সুতরাং এই দুটো জিনিস সম্পূর্ণভাবেই আলাদা, এই দুটোকে একভাবে দেখার আসলে কোনো অবকাশই নেই। আচ্ছা, তাহলে এখন আপনারা সমাধানটা কিভাবে দেখছেন, কি চান, আসলে কি হতে পারে? আমরা যেটা চাই যে সেক্ষেত্রে যে মার্জারের সময় যে গাইডলাইন্স গুলো ছিল বিটিআরসি যাতে সেই গাইডলাইন গুলো ঠিকমতো দেখেন, এবং তারা দেখে। আমরা যে কোয়েশ্চেনটা রেজ করেছি যে এই ক্ষেত্রে এয়ারটেল ব্র্যান্ডটা যদি তারা চালু রাখেন সেটা মার্কেট একটা খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট করছে কম্পিটিশনের ক্ষেত্রে, তারা যাতে এই ব্যাপারটা যে ডিরেক্টিভস গুলো ছিল সেটার আলোকে তারা জিনিসটা বিবেচনা করেন এবং সেই অনুযায়ী তারা যাতে অ্যাকশন নেন। আচ্ছা, একটা ব্যাপার একটু বলবেন আমাদেরকে, দীর্ঘদিন ধরে 12,000 কোটি টাকার অডিট আপত্তির একটা বিষয় কিন্তু সামনে আসছে, এই ব্যাপারে কি মানে নিষ্পত্তির ব্যাপারেও আলোচনা উঠেছে, আপনারা কিভাবে দেখছেন বা কি করা যেতে পারে? জি, আপনি ঠিকই বলেছেন যে একটা বড় একটা অডিট অবজেকশন রয়েছে, এবং সেই জিনিসটার একটা সুরাহা হওয়া কিন্তু খুবই জরুরি। কেন জরুরি? আপনি দেখেন যে কোনো একটা মোবাইল নেটওয়ার্ক চালাতে হলে কিন্তু একটা বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট লাগে, এবং আমাদের ক্ষেত্রেও গ্রামীণ ফোনেও কিন্তু একটা বিরাট ফরেন ইনভেস্টমেন্ট আছে। তো এই ইস্যুটা যদি দিনের পর দিন ঝুলে থাকে তাহলে কিন্তু সেটা কোনো সলিউশন হচ্ছে না, এবং সেটা কিন্তু এফডিআর ক্ষেত্রেও একটা বড় নেগেটিভ কাইন্ড অফ একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। তো আমরা যেটা চাচ্ছি, আমরা রিকোয়েস্ট করেছি যে কিভাবে জিনিসটাকে সুরাহা করা যায়, এবং আমরা রিকোয়েস্ট করেছি বিটিআরসিকে যে আরবিট্রেশনের মাধ্যমে এটাকে অ্যাড্রেস করা যায় কিনা, এবং আরবিট্রেশন কিন্তু একটা লিগালি সাপোর্টেড একটা প্রসেস, যেটা আমাদের দেশে যে লিগাল গাইডলাইন আছে সেক্ষেত্রে পুরোপুরি সাপোর্টেড, এবং এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রসেসও বটে। তো সেই ক্ষেত্রে যদি এক্ষেত্রে আরবিট্রেশনের হেল্প নেওয়া যায় তা আমরা মনে করি যে এই পুরো বিষয়টার একটা স্ট্রাকচার্ড একটা লিগালি সাপোর্টেড একটা মেকানিজম দিয়ে জিনিসটাকে অ্যাড্রেস করা সম্ভব, এবং জিনিসটাকে হয়তো একটু ফাস্ট ট্র্যাক করাও সম্ভব। তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে যে আননেসেসারি একটা যে জিনিসটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন আছে সেই জিনিসের একটা প্রপার সুরাহা করা সম্ভব, এবং এই সুরাহাটা যদি হয়ে যায় সেটা আমাদের জন্য যেমন ভালো, দেশের জন্য ভালো, এবং পরবর্তীতে যারা এই বাংলাদেশে আরো বেশি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রেও একটা বড় একটা এক্সাম্পল হিসেবে থাকে যে যদি কোনো কারণে দেশে কোনো ইস্যুতে কোনো একটা কনফিউশন তৈরি হয় তার একটা সলিউশনেরও যে একটা বড় একটা রাস্তা আছে, একটা অ্যাপ্রোচ আছে, সেটাকে কিন্তু আরো স্ট্রংলি এস্টাবলিশ করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছি যে ইস্যুটা দিনের পর দিন ঝুলিয়ে না রেখে কিভাবে আমরা একটা স্ট্রাকচার প্রসেস দিয়ে অ্যাড্রেস করতে পারি। আমি আরেকটা যেহেতু সুযোগ পেলাম আরেকটা ইস্যু তুলি, ভবিষ্যতেও কিন্তু এই জাতীয় অডিট হবে, এবং এই জিনিসটাকে আমাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা আশা করব ভবিষ্যতে যখন অডিটগুলো হবে এটা
একটা রেগুলার বেসিসে হয়, একবারে 10-15 বছরের অডিট যখন করা হয় তখন পুরো জিনিসটাই কিন্তু অনেক কমপ্লেক্সিটি তৈরি করে। এবং প্রপার কম্পিটেন্ট এবং এক্সপিরিয়েন্স ফার্মরা যদি এই অডিটগুলো করে তাহলে কিন্তু জিনিসে কনফিউশন তৈরি হওয়ার সুযোগ অনেক কমে যায়। আমি একটা এক্সাম্পল, আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে। একটু পাশাপাশি প্রাসঙ্গিক প্রসঙ্গে যেতে চাই। আগামী জানুয়ারিতে 700 মেগাহার্টজের একটা নিলাম রয়েছে, সেখানে বৈশ্বিক বিভিন্ন জায়গার তুলনায় দামের নানা প্রসঙ্গ চলে আসছে, দাম বেশির কথা বলা হচ্ছে। এই ব্যাপারে যদি ছোট করে আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এরকম এই অকশনটা যে অ্যারেঞ্জ করছে বিটিআরসি, সেই জন্য কেন আমাদের এখন দেশে লো ব্যান্ড স্পেকট্রামের একটা বড় চাহিদা রয়েছে। যদি 700 মেগাহার্টজকে অ্যাভেলেবল করা যায় তা আমরা বিশ্বাস করি যে আমাদের যে কাভারেজ এবং বিশেষ করে ইনডোর কাভারেজ এবং রুরাল এরিয়াতে কাভারেজের যে ইস্যুগুলো আছে সেটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন আনা যাবে। এবং আমরা রিকোয়েস্ট করছিলাম শুরু থেকেই যে কিভাবে প্রাইসটাকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে রাখা যায়। শুরুতে আরেকটা ধন্যবাদ দিতে চাই যে ওনারা আমাদেরকে প্রথমে একটা 10% ডিসকাউন্ট অলরেডি আমরা পাচ্ছি, সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস হাইলাইট করতে চাই যে দেখেন, যদি স্পেকট্রামের প্রাইস অনেক বেশি হয়, আমরা বিশ্বাস করি যে প্রাইসটা আরো বেশি গ্রহণযোগ্য করার একটা সুযোগ ছিল। যদি সেটা করা যায় তাহলে যেটা হবে কি, যে কোনো অপারেটর তাদের কিন্তু একটা বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে স্পেকট্রামটাকে অ্যাকোয়ার করতে হয়। তারপরে কিন্তু স্পেকট্রাম অ্যাকোয়ার করলেই হবে না, সেই স্পেকট্রামটাকে ইউজ করার জন্য দেশে একটা বড় ধরনের নেটওয়ার্ক রোল আউটও করতে হবে। তখন রোল আউট করাটাও আরেকটু ইজি হয়, এবং পুরো রেজাল্টটাই কিন্তু তখন কাস্টমারের কাছ থেকে নিয়ে যাওয়া সম্ভব। কি হবে, আরো অ্যাফোর্ডেবল, আরো অ্যাক্সেসিবল ওয়েতে আমরা আমাদের এই সলিউশনগুলোকে কাস্টমারের কাছে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই এইভাবে একটা প্রাসঙ্গিক এবং প্রত্যাশিত সলিউশন আসবে, সেটি আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম গ্রামীণ ফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ তানবীর মোহাম্মদের সাথে। দেখছেন এই সময়ের বাজে। এবার বন্দর বাণিজ্যের খবর। আইপি জটিলতা কমে আসায় সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন মমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। বিশেষ করে পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে সাতক্ষীরা সহ দেশের পেঁয়াজের দাম কিন্তু কিছুটা কমেছে। যে আইপি জটিলতা ছিল, সেই আইপি জটিলতাটাই কেটে গেছে বলে জানিয়েছে আমদানিকারকরা। আমাদেরকে জানিয়েছে যে আইপি জটিলতা কেটে যাওয়ার কারণেই আমাদের ভোমরা বন্দরে আমদানি রপ্তানি পেঁয়াজের বিশেষ করে স্বাভাবিক রয়েছে। এবং এখানে পেঁয়াজের দাম আগে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটি এখন প্রায় 70 টাকায় নেমে এসেছে। এই 70 টাকায় নেমে আসার পরেও পেঁয়াজের বাজার কিন্তু এখনো 100 টাকার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এই পেঁয়াজের দাম যে খুব না কমার কারণ হিসাবে আমদানিকারকদের কাছ থেকে জানতে চাইলে তারা আমাদেরকে জানিয়েছে পেঁয়াজ আসলে ভারত থেকে আমদানি করতে তাদের সর্বমোট খরচ পড়ে 40 থেকে 42 টাকা কেজি। আর এখান থেকে ঢাকা সহ চিটাগাং ক্যারিং কস্ট পড়ে প্রায় 2 থেকে 3 টাকা কেজিতে। সেই হিসাবেই 45 টাকা দরেই কিন্তু পেঁয়াজ পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পেঁয়াজের দাম 70 টাকার নিচে আসতেছে না। আমাদের সর্বশেষ যে তথ্যটি কাস্টম জানিয়েছে যে গত এক সপ্তাহে এখানে 4000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই ভোমরা স্থলবন্দরে। এই ছিল সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির উপর সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। চলতি সপ্তাহে তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আজকে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি সূচকের মিশ্র যে প্রবণতা, সেক্ষেত্রে ডিএসসি
প্রধান সূচক এটি আছে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডিএসসি সরিয়া সূচক যেটি সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা, কিন্তু বাছাইকৃত সূচকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা, অর্থাৎ সূচকের মিশ্র প্রবণতায় চলছে। সেক্ষেত্রে প্রধান সূচক ডিএসসি এক্স সেটি এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে প্রায় 1 ঘন্টা 17 মিনিট লেনদেন হয়েছে, তাতে 4 পয়েন্ট বেড়েছে এবং সেটি দাঁড়িয়ে আছে, এখন অবস্থান করছে 4894.20 পয়েন্টে। এবং সরিয়া সূচকের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি 1.22 পয়েন্ট বেড়েছে এবং সেক্ষেত্রে এটি অবস্থান করছে 1017 পয়েন্টে। এবং বাছাইকৃত সূচকের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কিছুটা সূচক কমেছে 0.36 পয়েন্ট এবং সেটির অবস্থান এখন 1876.82 পয়েন্ট। এবং এই যে আমরা সূচকের ওঠানামা দেখছি এবং লেনদেনের কথা যদি বলি, এখন পর্যন্ত 94,77,00,000 টাকার লেনদেন হয়েছে এবং যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত শেয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 171টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে 95টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 112টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা যদি একটু আপনাদেরকে এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তার শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শেয়ারের কি অবস্থা সেটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাই, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 8 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডোমিনেজের। তাদের শেয়ারের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এখন 29 টাকায় এবং সেটি আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের তাদের শেয়ারের প্রতিটি শেয়ার সর্বোচ্চ 29 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে, যেটি এর আগে গত শেষ কার্যদিবসের তুলনায় কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ এই সূচকের প্রতি যারা বিনিয়োগকারীরা তাদের কিন্তু ভিন্ন রকম প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। এবং এর পরের অবস্থানে যারা আছে সাইহাম, আমরা দেখতে পাচ্ছি যে সাইহাম কটনের তাদের দাম এখন চলছে হচ্ছে প্রতিটি শেয়ারের দাম 19 টাকা 10 পয়সা বিক্রি হচ্ছে এবং তারা এখন পর্যন্ত 5 কোটি টাকার শেয়ার তাদের এই প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু বিক্রি হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন্সের কথা এবং তাদের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত 4 কোটি টাকার শেয়ার তারা কিন্তু বিক্রি করেছে। তো সব মিলিয়ে মিশ্র প্রবণতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধান পুঁজিবাজারের লেনদেন চলছে। তো এই ছিল এখনকার মতো ডিএসসির সবশেষ খবর। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বহু আলোচনা হলো, আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব। সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো। তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো, বিপুল বেগে আসলো। সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা। আক্তার সেটা উল্লেখ করলো, দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরি করছি, এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম, এরা কোনো ক্রিমিনাল না, তাদেরকে শাস্তি দিও না, এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল
তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এ দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হোক। প্রথম জবাব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করলো এবং ছেড়ে দেবে। খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম। আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম একটা, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য দান, সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে। তারা তো অজানা ছিল তা না, কিন্তু মন মানেনি, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে তারা কি অবস্থায় আছে। আরেকটা আসলো এর পরে পরেই, আনোয়ার ইব্রাহিম, প্রধানমন্ত্রী মালয়েশিয়া। তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন। আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি, বন্ধু মানুষ, সে একটু সমর্থন জানাতে চাই, বলে আমি আসবো। আমি অবশ্যই আসতেন। যেই মাত্র খবর হলো যে উনি আসছেন, সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সংখ্যাটা ছিল 17,000, পরে দেখলাম অনেক কম। প্রথমবার বলা 17,000 শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে। তারা এটা বহু লেখালেখি হচ্ছিল, কিন্তু উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে করে দিতে হবে, এদেরকে নিয়ে যেতে হবে। সব টাকা পয়সা সব দিয়েছে, সবকিছু আছে, কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি, কাজে যোগদান করতে পারেনি, কাজে এটা নাকচ হয়ে গেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জয়পুরহাটে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। চাহিদা থাকায় দামও পাচ্ছেন ভালো। এদিকে ভেজাল ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদন। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। একসময় রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। প্রতি বছরের নেই এবারও জয়পুরহাটে আসা রাজশাহীর বাঘা উপজেলার গাছিরা এখন গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জায়গা থেকে খেজুরের গাছ কাটিয়ে রস সংগ্রহ করে এখানে আকাতে জাল করে গুড় বানাই। যে নেবে সেই বুঝবে কিরকম দুধ পিঠা হোক, যে কোনো ভাড়া পিঠা হোক খাবে, ইনশাল্লাহ খারাপ বলবে না। ভেজাল মুক্ত গুড় নেওয়ার রস এবং গুড় নেওয়ার জন্য আমরা খঞ্জনপুরে এসেছি। খেজুর গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন, সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখা হচ্ছে জানান কৃষি বিপণন কর্মকর্তা। রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাছিদের হিসাব অনুযায়ী জয়পুরহাটের 5টি উপজেলায় দিনে 1,800 খেজুর গাছ থেকে 18,000 কেজি রস নামে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বস্ত্র ও পোশাক শিল্পের সমস্যা সমাধান ও উদ্ভাবনী ধারণা কাজে লাগাতে শুরু হলো টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 10। এবারে প্রতিপাদ্য এ লিগেসি অফ ইনোভেশন। বুধবার রাজধানীর এক হোটেলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় টেক্সটাইল ট্যালেন্ট হান্টের নতুন লোগো উন্মোচন করা হয়। বাংলাদেশের টেক্সটাইল ইকোসিস্টেমে গবেষণা, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন বক্তারা। একই সঙ্গে ইঞ্জিনিয়ার আক্তার হোসেন মেমোরিয়াল স্কলারশিপ চালু করা হয়। প্রতিযোগিতার 100 জন টেক্সটাইল শিক্ষার্থীকে বাছাই করা হবে। তাদের সরাসরি শিল্পের সমস্যা সমাধানের সুযোগ দেওয়া হবে। এর ভিত্তিতে 3টি দল ও 3 জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে।
উৎপাদন ব্যয় বৃদ্ধি, সঠিক ব্যবস্থাপনার অভাবসহ নানা সংকটে রাজশাহীর আমবাগানিরা। এতে গেল 2 বছরে ভাগা চারঘাট উপজেলায় সরকারি হিসাবে কেটে ফেলা হয়েছে 714 হেক্টর আমবাগান। এর প্রভাবে আম নির্ভর অর্থনীতিতে ঝুঁকিতে পড়েছে বলে মত বিশ্লেষকদের। মওদুদ রানার রিপোর্ট। প্রায় 1 যুগ আগে 2 বিঘা জমিতে খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি জাতের 30টি আম গাছ রোপণ করেছিলেন রাজশাহী পুঠিয়ার ধাধাস গ্রামের হবি মিয়া। বাণিজ্যিক সেই বাগান নিমিষেই কেটে উজাড় করলেন তিনি। শুধু তিনিই নন, পুঠিয়া, পবা, চারঘাট, বাঘাসহ কয়েকটি উপজেলার অনেক বাগানই কেটে ফেলছেন গাছ। তাদের অভিযোগ, করোনার পর থেকে ন্যায্য মূল্য মিলছে না। উৎপাদন, পরিবহন ও বাজারজাতে ব্যয় বেড়েছে দ্বিগুণ। এ কারণে আমবাগান কেটে ধান, গম, সবজি, আদা, হলুদ চাষে ঝুঁকছেন তারা। 10 থেকে 12 হাজার টাকা যদি বছরে আসে, এই গাছ কেটে ফসল করলে এর থেকে 10 গুণ বেশি হবে। 1 বিঘে 20 মণ গম পাচ্ছে, 20 মণ ধান পাচ্ছে, পাট পাচ্ছে 10 মণ, অনেক টাকা কৃষক হিসাব করছে, অনেক টাকাই আসছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে উজাড় হলে ক্ষতিগ্রস্ত হবে আম বাণিজ্য। যেহেতু আম কেন্দ্রিক আমাদের এখানে একটা অর্থনৈতিক একটা গতিধারা তৈরি হয়েছে, ফলে আম যদি চলে যায় এখানে নিঃসন্দেহে একটা বড় ধরনের তো ধাক্কা আসবে। যদিও উজাড় করা জায়গায় নতুন জাতের বাগান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নতুন নতুন কিছু জাতের আম বাগান করছে, অথবা উচ্চমূল্য বিভিন্ন ফসল, এগুলো ফসল দিয়ে কিন্তু আমের জমিটা রিপ্লেস হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 19,000-এর মধ্যে শুধুমাত্র বাঘা ও চারঘাট উপজেলায় কাটা হয়েছে 714 হেক্টর জমির বেশি বাগান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বিশ্ববাজারে টানা 4.5 মাস ধরে কমছে দুগ্ধজাত পণ্যের দাম। ডিসেম্বরের 2 নিলামে প্রতি মেট্রিক টনের দাম গড়ে কমেছে $337। যদিও দরপতনের মুখ থেকে 1 মাস পর ঘুরে দাঁড়িয়েছে মোজরেলা। মঙ্গলবার চলতি মাসের দ্বিতীয় নিলামে সবচেয়ে বেশি 5.7% কমেছে ননিযুক্ত গুঁড়া দুধের দাম। বিশ্ববাজারে কমছে ননিযুক্ত গুঁড়া দুধের দাম। দুগ্ধজাত পণ্য বিক্রির সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির তথ্য, চলতি মাসের প্রথম নিলামে এই পণ্যটির দাম 2.4% কমার পর মঙ্গলবার দ্বিতীয় নিলামেও কমেছে 5.7%। প্রতি মেট্রিক টন হাতবদল হয়েছে $3,161। দাম কমতির ধারা ধরে রেখেছে ননি ছাড়া গুঁড়া দুধও। এবার নিলামে প্রতি মেট্রিক টনের দাম নেমেছে $2,431। শতাংশের হিসাবে গেল 2 সপ্তাহে কমেছে 2.1%, 1.6% কমেছিল আগের নিলামে। এদিকে 1 মাস পতনের মুখে থাকা মোজারেলার দাম এবার বেড়েছে দ্বিতীয় সর্বোচ্চ 6.7%। প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $3,995। বাড়তে থাকা ল্যাকটোজের দাম এবার নিলামেও বেড়েছে 14.4%। জিডিটির হিসাব, এবার নিলামে দুগ্ধজাত পণ্যের দাম গড়ে কমেছে 4.4%। দুগ্ধজাত পণ্যের দরপতনের কারণ হিসেবে নিউজিল্যান্ড, ইউরোপের মতো রপ্তানিকারক দেশগুলোতে পর্যাপ্ত উৎপাদনের বিপরীতে দুর্বল চাহিদাকে দায়ী করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। ব্রিটেনের প্রযুক্তি খাতে $42 বিলিয়ন বিনিয়োগের চুক্তি বাতিল করেছে হোয়াইট হাউস। খাদ্য ও শিল্প পণ্যে নন ট্যারিফ বাধা দূর করতে যথাযথ উদ্যোগ না নেওয়ায় অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। বেশ হাকডাক দিয়ে 5 মাস আগে এই বিনিয়োগের চুক্তি করা হয়। ব্রিটেনের এআই অবকাঠামো, ডেটা সেন্টার ও কম্পিউটার চিপ শিল্পের উন্নয়নে এ অর্থ ব্যয় করার কথা ছিল। জলবায়ু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গাড়ি শিল্পের চাপের মুখে 2035 সাল থেকে কম্বাসশন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। বৈদ্যুতিক গাড়ি নির্ভর কঠোর নীতি থেকে কিছুটা সরে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে জোর দিচ্ছে ইইউ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় কমিশন প্রস্তাব করে 2035 সাল থেকে শতভাগ শূন্য নির্গমন বাধ্যবাধকতার পরিবর্তে নির্গমন কমানোর লক্ষ্যে নির্ধারণ করা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী 2021 সালের তুলনায় কার্বন ডাই অক্সাইড নির্গমন 90% কমালেই চলবে। জার্মানি, ইতালি, ইউরোপের শীর্ষ অটো মেকারদের চাপের পর এই সিদ্ধান্তে আসে ইইউ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী অর্চিতা শেহজিন। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।